গল্পকথন বাই কল্লোল চ্যানেলে আপনারা শুনছেন আশাপূর্ণা দেবীর লেখা বকুল কথা। আজ ষষ্ঠ পর্ব। কেদার বদ্রী ঘুরে এসে জ্যাঠাইমা দেখলেন সংসারের যে জায়গাটি থেকে তিনি সরে গিয়েছিলেন সেই জায়গাটি যেন আর নেই। যেন কে কখন তার শূন্য সিংহাসনটা কোন দিকে ঠেলে সরিয়ে রেখে নিজেদের আসন বসিয়েছে। হয়তো এমনই হয় সংসারে, কোনো শূন্যস্থানই শূন্য থাকে না, সেখানে অন্য কিছু এসে দখল করে। নির্মলের বউ যেন জেঠ শাশুড়ির থেকে নিজের শাশুড়িকেই প্রাধান্য দেয় বেশি। পুরনো ঝি চাকরগুলো পর্যন্ত যেন আর বড়মার ভয়ে তটস্থ হয় না। কেবলমাত্র নির্মলই ছিল আগের মূর্তিতে। বড়মা এই দৃশ্য দর্শনে কোমর বেঁধে আবার নতুন করে লাগছিলেন। দুবাড়ির শ্রীক্ষেত্র ভাবটা দূর করতে চেষ্টিত হচ্ছিলেন। এই সময় মতিহারিতে বদলি হয়ে গেল নির্মল। মাধুরী বউ চলে গেল বরের সঙ্গে। হয়তো সেটাই বকুলের প্রতি তার বিধাতার আশীর্বাদ। জ্যাঠাইমা আবার নতুন করে কি কলঙ্ক তুলতেন বকুলের নামে কে জানে। কারণ একদিন বাড়ি বয়ে এসে ঝগড়া করে গেলেন তিনি। বললেন, এ যুগে আর জাত যায় না বলে কি মেয়ের বিয়ে দেবে না ঠাকুরপো? মেয়েকে বসিয়ে রাখবে? প্রবোধচন্দ্র মাথা নিচু করেছিলেন। প্রবোধচন্দ্র কিছু বলতে পারেননি। তারপর উনি চলে যাওয়ার পর সব ঝাল ছেড়েছিলেন বকুলের ওপর। যাক, ওসব কথা, এখন আর ও নিয়ে ভাববার কিছু নেই। নির্মল তারপর অনেক দূরে চলে গেল। মতিহারির মতো নয়, অনেক অনেক দূরে। কিন্তু সে কবে? বকুল তখন কোথায়? তখন কি তার ওই বকুল নামের খোলসটার মধ্যেই আবৃত ছিল সে? না, তখন আর বকুল নামের পরিচয়টুকুর মধ্যেই নিমগ্ন ছিল না সে। ছড়িয়ে পড়েছিল আর এক নতুন নামের স্বাক্ষরে। সেই নতুন নামটার ভেলায় চড়ে বেরিয়ে এসেছিল নালা থেকে নদীতে, ডোবা থেকে সমুদ্রে। ক্রমশ সেই নতুন নামটাই পুরনো হয়ে গেছে, পরিচয়ের উপর শক্ত খোলসের মতো এঁটে বসেছে। কিন্তু তখনও ততটা বসেনি। তখন ওই নতুন নামটার ভেলাখানা যেন নিঃশব্দে ঘাটে এসে দাঁড়িয়েছে। ও যে বকুল নামের নেহাত তুচ্ছ প্রাণীটাকে নাম, খ্যাতি, পরিচিতির ঘাটে ঘাটে পৌঁছে নিয়ে যাবে, এমন কোনো প্রতিশ্রুতিও বহন করে আনেনি। বরং বেশ কিছু অপ্রীতিকর অথচ কৌতুকবহ ঘটনাই ঘটিয়েছিল। তার মধ্যে সর্বপ্রথম ঘটনা হচ্ছে সেই নামে একটা খামের চিঠি আসা। চিঠিখানা পড়েছিল প্রবোধচন্দ্রের হাতে। কারণ প্রবোধচন্দ্র সর্বদাই বাইরের দিকের ঘরে সমাসীন থাকেন। রাত্রে ছাড়া দোতলায় ওঠেন না। সিঁড়ি ভাঙতে কষ্ট হয়, পথে বেরোনো তো প্রায় বন্ধ। রোগী সেজে সেজেও আরও নিজের পথে নিজে কাঁটা দিয়ে রেখেছেন প্রবোধচন্দ্র। ছেলেমেয়েরা যদি কোনো সময় বলেছে, বাবা, সর্বদা আপনি এই একতলায় চাপা ঘরখানায় বসে থাকেন, একটুখানি বাইরে বেরিয়ে আসতেও তো পারেন, প্রবোধচন্দ্র ক্ষুব্ধ ভর্ৎসনায় তাদের ধিক্কৃত করিয়েছেন, বেরিয়ে বেরিয়ে আসবার ক্ষমতা থাকলে আমি সর্বদাই কুয়োর ব্যাঙের মতো এখানে পড়ে থাকতাম। তোমরা বলবে তবে বেরোবো এই অপেক্ষায়? আমার প্রাণ হাঁপায় না। কি করব, ভগবান যে সব ক্ষমতা কেড়ে নিয়েছে। তোমরা বিশ্বাস না করো, ভগবান জানছে আমার দেহের মধ্যে কি হচ্ছে। হাত পা তুলতে কাঁপে, চোখে অন্ধকার দেখি, ইত্যাদি ইত্যাদি। অতএব প্রবোধচন্দ্র ওই কুয়োর ব্যাঙের মতোই মলিন শতরঞ্চ পাতা একখানা চৌকিতেই দেহভার অর্পণ করে বসে বসে হিসেব রাখেন, কে কখন বেরোয়, কে কখন ফেরে, গোয়ালা কতটা দুধ নিয়ে যায়, ধোবা ককুড়ি কাপড়ের মোটের লেনদেন করে, পিয়ন কার নামে কখানা চিঠি আনে। চিঠিগুলি অবশ্য সব থেকে আকর্ষণীয়। পিয়নের হাত থেকে সাগ্রহে প্রায় টেনে নিয়ে প্রবোধচন্দ্র সেগুলো বেশ কিছুক্ষণের জন্য নিজের কাছেই রাখেন। চট করে যার জিনিস তাকে ডেকে দিয়ে দেন না।
এমনকি সে ব্যক্তি কোনো কারণে ঘরে এসে পড়লেও তখনকার মতো চট করে বালিশের তলায় গুঁজে রেখে দেন। কেন তা প্রবোধচন্দ্র নিজেও বলতে পারবেন কিনা সন্দেহ, হয়তো তার সৃষ্টিকর্তা বললেও বলতে পারেন। তবে প্রবোধচন্দ্র জানেন, চিঠি যার নামেই আসুক পোস্টকার্ডগুলি পড়ে ফেলা তার কর্তব্য, এবং খামের চিঠির নাম ঠিকানার অংশটুকু বারবার পড়ে পড়ে আন্দাজ করে নেওয়া কার কাছ থেকে চিঠি এসেছে, এটা তিনি রীতিমতো দরকার মনে করেন। বেশিরভাগ চিঠি অবশ্য বৌমাদের বাপের বাড়ি থেকে আসে। হাতের লেখাটা অনুমান করতে ভুরু কুঁচকে কুঁচকে বারবার দেখতে থাকেন প্রবোধচন্দ্র এবং স্মরণ করতে থাকেন এই হস্তাক্ষরের শেষ চিঠি কবে এসেছিল। তাড়াতাড়ির মধ্যে হলে মুখটা একটু বাঁকান, মনে মনে বলেন, উফ, মেয়ের জন্যে মন কেমন উতলে উঠছে একবারে, নিত্যি চিঠি। আর আমার আপনার লোকেরা, মেয়েরা, জামাইরা, পুত্তুরটি, দিল্লির দরবারে অধিষ্ঠিত যিনি, কই বুড়ো বাপ বলে মাসে একখানা পোস্টকার্ড দিয়েও তো উদ্দেশ্য করেন না তারা, দুটো পয়সার তো মোকদ্দমা। এই চিঠিগুলো যেন ছিঁড়ে ফেলতে ইচ্ছে হয় প্রবোধের। তবু পোস্টকার্ডগুলোর একটু মাদকতা আছে, পড়ে ফেলে তার অজানিত অনেক কিছুই খবর জানা যায়। প্রবাহিত সংসারের কোনো ঘটনা তরঙ্গই তো কেউ প্রবোধচন্দ্রের কাছে এসে পৌঁছে দিয়ে যায় না। প্রবোধচন্দ্র নিজেই হেই হেই করে জিজ্ঞেস করে যেটুকু সংগ্রহ করতে পারেন। তবু না, পরের চিঠি পড়াকে কিছুমাত্র গর্হিত বলে মনে করেন না প্রবোধচন্দ্র। বাড়ির কর্তা হিসেবে ওটুকু তার ন্যায্য দাবি বলেই মনে করেন। তবু খামের চিঠি খুলতে সাহসে কুলোয় না। বারবার নেড়ে চেড়ে অনেকক্ষণ নিজের কাছে রেখে দিয়ে অবশেষে যেন ন্যাপাজ্জি মানেই দিয়ে দেন, কেউ ঘরে এলে তার হাত দিয়ে। এই চিঠিখানা হাতে নিয়ে কিন্তু প্রবোধচন্দ্রের চক্ষু বিস্ফারিত হয়ে গেল। আবার কার নামের চিঠি? খামের চিঠি, এই বাড়িরই ঠিকানা, অথচ মালিকের নামটা সম্পূর্ণ অজানা। তাছাড়া চিঠিটা প্রবোধচন্দ্রের কেয়ারে আসেনি। চিঠি যার জন্যেই আসুক, ঠিকানার জায়গায় জল জল অক্ষরে কেয়ার অব প্রবোধচন্দ্র মুখোপাধ্যায় তো লেখা থাকবেই, যা রীতি, যা সভ্যনীতি। অথচ এই চিঠিতে সেই সুরীতি সুনীতি লঙ্ঘন করা হয়েছে। কর্তা প্রবোধচন্দ্রের কর্তৃত্বকে অস্বীকার করা হয়েছে। অন্য বাড়ির চিঠি ভুলক্রমে এসেছে, তাই বা বলা যায় কি করে? এই তো স্পষ্ট পরিষ্কার অক্ষরে লেখা রয়েছে 13-2 রাজেন্দ্রলাল স্ট্রিট। 13-1টা হচ্ছে নির্মলদের, 13-2টা হচ্ছে প্রবোধচন্দ্রদের। তাহলে কে এই চিঠির অধিকারিণী? তবে কি বৌমাদের কারো পোশাকি নাম এটা, নাকি বড় বৌমার ওই যে বঞ্ঝিটা কদিন এসে রয়েছে তারই? কিন্তু সেই একটা 10-12 বছরের নোলক পরা মেয়ের নামে এমন খামে মোড়া চিঠি কে পাঠাবে? দুর্দমনীয় কৌতূহলের খামের মুখটায় এক ফোঁটা জল দিয়ে টেবিলে রাখলেন প্রবোধচন্দ্র, যাতে আঠাটা ভিজে খুলে যায়। কিন্তু অদৃষ্টের পরিহাসে ঠিক সেই মুহূর্তেই বকুল এসে ঘরে ঢুকল, বাপের দুধের গ্লাস হাতে। থতমত খেয়ে চিঠিটা সরাতে ভুলে গেলেন প্রবোধচন্দ্র। আর এমনি কপালের ফের তাঁর তদ্দণ্ডেই কিনা তার উপর চোখ পড়ল ওই ধিঙ্গি মেয়ের, যাকে নাকি প্রবোধচন্দ্র মনে মনে রীতিমতো ভয় করে থাকেন। ভয় করার কারণ টারণ স্পষ্ট নয়, তবু করেন ভয়। আর সেই ভয়ের বশেই বকুল যখন তীক্ষ্ণ দৃষ্টিতে চিঠিটার দিকে তাকিয়ে জিজ্ঞেস করেছিল, চিঠিটায় জল পড়ল কি করে বাবা? বলে বসেছিল প্রবোধচন্দ্র, জল নয়, ঘাম। টপ করে চিঠিটার উপরই পড়ল, তাই হাওয়ায় ঘাম। বকুল হতবাক দৃষ্টিতে বাপের দিকে তাকিয়েছিল, তারপর শীতের অগ্রদূত হেমন্তকালের ঝাপসা ঝাপসা আকাশের দিকে তাকিয়েছিল। তারপর বকুলের মুখে ফুটে উঠেছিল একটুখানি অতি সূক্ষ্ম হাসি, যে হাসিটার বদলে এক ঘাপ বেত খেলেও যেন ভালো ছিল প্রবোধচন্দ্রের।
ওই জন্যেই ভয় ঢুকেছে। আগে এই হাসিটি ছিল না হারামজাদির, কিছুদিন থেকে হয়েছে। দেখলে গা শিরশির করে ওঠে, মনে হয় যেন সামনের লোকের একেবারে মনের ভেতরটা পর্যন্ত দেখতে পাচ্ছে। বকুল কিন্তু আর কিছু কথা বলেনি, শুধু বলেছিল, খাম। তারপর হাত বাড়িয়ে চিঠিটা তুলে নিতে গিয়েছিল। প্রবোধচন্দ্র যেন একটা সুযোগ পেলেন, হাঁ হাঁ করে উঠলেন, থাক থাক, পরের বাড়ির চিঠি, পিয়ন বেটা ভুল করে দিয়ে গেছে। কিন্তু ততক্ষণে তো তুলে নেওয়া হয়ে গেছে এবং উল্টে দেখাও হয়ে গেছে। খামের উপর লেখা নামটার উপর চোখ দুটো স্থির হয়ে গিয়েছিল বকুলের। তারপর বলেছিল, ভুল করে নয়, এই বাড়িরই। এই বাড়িরই? প্রবোধ সেই সূক্ষ্ম হাসির ঝাল ঝাড়েন। বাড়িতে তাহলে আজকাল আমার অজানিতে বাড়তি লোকও বাস করছে? বাড়তি কেউ নেই বাবা। নেই? নেই তো এই শ্রীমতী অনামিকা দেবীটি কে শুনি? বকুল মৃদু হেসে বলেছিল, আসলে কেউই নয়। আসলে কেউই নয়, অথচ তার নামে চিঠি আসে। চমৎকার! তোমরা কি এবারে বাড়িতে রহস্যলহরী সিরিজ খুলেছ? রাখো চিঠি, আমি জানতে চাই কে এই অনামিকা দেবী। চিঠি অবশ্য রাখিনি বকুল, আরও একবার মৃদু হাসির সঙ্গে বলেছিল, বললাম তো আসলে কেউই নয়, ওটা একটা বানানো নাম। বানানো নাম? বানানো নাম মানে? প্রবোধচন্দ্র যথারীতি হাঁপানির টান ভুলে টান টান হয়ে উঠে বলেছিলেন, বানানো নামে চিঠি আসে কি করে? প্রেমপত্র পাঠাবার ষড়যন্ত্র? তাই মনে হয়েছিল প্রবোধচন্দ্রের তখন, কারণ স্পষ্ট বুঝতে পারছিলেন ওই বানানো নামটার সঙ্গে বকুল নামের মেয়েটার কোনো যোগসূত্র আছে। সঙ্গে সঙ্গেই তার সঙ্গে মতিহারির যোগসূত্র আবিষ্কার করে বসেছিলেন তিনি। লক্ষ্মী ছাড়া মেয়ে তাহলে এই কল ফেঁদেছে, বানানো নামে চিঠি আসবে, কেউ ধরতে পারবে না। নির্ঘাত ওই চিঠির সন্ধানে এসেছিল, দুধানাটার ছল। রাগে ব্রহ্মাণ্ড একেবারে জ্বলে গিয়েছিল প্রবোধচন্দ্রের। সেই মিটমিটে পাজি চরিত্রহীন শয়তানটা এখন আমার মেয়েটার মাথা খাচ্ছে। বিয়ে করেছিস, বিদেশ চলে গেছিস, তবু দুষ্প্রবৃত্তি যাচ্ছে না। এনভেলাপে চিঠি লিখেছিস, এত আসপদ্দা যে কেয়ার অফটা পর্যন্ত দেবার সৌজন্য নেই। প্রবোধচন্দ্রের অভিভাবক সত্তা, গৃহকর্তা সত্তা দুটো একসঙ্গে চাড়া দিয়ে উঠেছিল। প্রবোধচন্দ্র ধমকে উঠেছিলেন, খোলো চিঠি, দেখতে চাই আমি। দেখতে চান সে তো দেখতেই পাচ্ছি। বকুল খামখানা আবার বাপের টেবিলেই ফেলে দিয়ে বলেছিল, জলে ভিজিয়ে আড়ালে খোলবার চেষ্টা না করে এই অনামিকা দেবীর চিঠি এলে আপনি খুলেই দেখবেন বাবা। তারপর চলে গিয়েছিল ঘর থেকে, বাপের অবস্থার দিকে আর তাকিয়ে দেখে যায়নি। অথচ এই কিছুদিন আগেও বকুল বাপের মুখের দিকে চোখ তুলে তাকাতে পারত না। হঠাৎই সাহসটা কে দিল তাকে? এই অনামিকা দেবী, যার নামে কোনো এক কাগজের সম্পাদক চিঠি পাঠিয়েছে, আপনার গল্পটি আমাদের মনোনীত হয়েছে, আগামী সংখ্যার জন্য আরেকটি গল্প পাঠালে বাধিত হব? নাকি নির্মলের বিয়ে উপলক্ষ করে যে বকুল উদ্ঘাটিত হয়ে গিয়েছিল, সেই বকুল স্থির করেছিল পায়ের তলার মাটিটা কোথায় সেটা খুঁজে দেখতে হবে। হয়তো সেটা খুঁজেও পেয়েছিল বকুল, তাই বকুল তার খাতার একটি কোনায় কবে যেন লিখে রেখেছিল, ভয় করতে করতে এমন অদ্ভুত অভ্যাস হয়ে যায় যে মনেই পড়ে না ভয় করার কোনো কারণ নেই, অভ্যেসটা ছাড়া দরকার। আর মনের মধ্যে যে কোনখানে লিখেছিল, নির্মলকে শেষ দি ধিক্কার দেয়, কিন্তু আমি ওকে ধন্যবাদই দিই। ওর কাছে আমার কৃতজ্ঞতার শেষ নেই। ও আমার নৌকোখানাকে দাঁড় বেয়ে খেয়া পার করে দিতে পারেনি বলেই না সেটা আমার স্রোতের টানে সাগরে এসে পড়েছে। তা এই সাগরটা উপমা মাত্র হলেও প্রবোধচন্দ্রের সংসারে অনামিকা দেবী একটা বিস্ময়ের ঘটনা বই কি। অনামিকা দেবীর নামের সেই চিঠিখানা প্রেমপত্র না হলেও সেটা নিয়ে বাড়িতে কথা উঠেছিল কিছু। বকুলের বরদা সেই না দেখা সম্পাদকের উদ্দেশ্যে মুচকি হেসে বলেছিলেন, শালুক চিনেছে গোপাল ঠাকুর। বকুলের ছোড়দা, যার নাম মানু,
বকুল পারুল ওকেই ছোড়দা বলে। সুবল ছিল শুধু সুবল। সে তো এখন শুধু একটা নাম, দেয়ালের একটা ছবি। সে থাকলে হয়তো ইতিহাস একটু অন্যরকম হতো। তা সেই ছোড়দা হেসে বলেছিল, মেয়ে বলেই তাই লেখা ছেপে দিয়েছে। শুনতে পাস না, ইউনিভার্সিটিতে পর্যন্ত গোবর মাথা মেয়েগুলোকে কিরকম পাশ করিয়ে দিচ্ছে। ওই লেখা একটা ব্যাটার ছেলের নাম দিয়ে পাঠালে দেখতে স্রেফ ওয়েস্ট পেপার বাস্কেটে চলে গেছে। আর বকুলের বড় বৌদি অবাক অবাক গলায় বলেছিল, নামডাক হবার জন্যই তো লোকে বই লেখে বাবা, ইচ্ছে করে নাম বদলে লেখে এ তো কখনো শুনিনি। লেখাটা যে তোমারই তা প্রমাণ হবে কি করে ভাই? এই আমি যদি এখন বলি আমি অনামিকা দেবী, বলো না, আপত্তি কি? বলে হেসে চলে গিয়েছিল বকুল। বৌদি যে রীতিমতো অবিশ্বাস করেছে তা বকুল বুঝতে পেরেছিল। ইতিপূর্বেও তার লেখা ছাপা হয়েছিল, কিন্তু সেই খবরটা নিতান্তই বকুলের নিজের আর নির্মলদার বাড়ির মধ্যেই সীমাবদ্ধ ছিল। এই বাড়িতে ধাক্কা দেয়নি। এবার ধাক্কা দিল বলেই ধাক্কা উঠল। আরও একটা ধাক্কার খবর পাঠিয়েছিল শেষদি পারুল। লিখেছিল, এদিকে তো দিব্যে এক কাণ্ড বাঁধিয়ে বসেছিস। তোর গল্প নিয়ে তো এখানে পুরুষমহলে বেজায় সাড়া উঠেছে। নবীন ভারত পত্রিকাখানা এখানে খুব চালু কিনা তা ওনারা বলেছেন, নিরুপমা দেবী, অনুরূপা দেবী, প্রভাবতী দেবী এসব নাম তো জানি, এই নতুন দেবীটি আবার কে? এ নির্ঘাত কোনো মহিলার ছদ্মনামে পুরুষ। লেখার ধরন যেরকম বলিষ্ঠ, অর্থাৎ বলিষ্ঠ হওয়াটা পুরুষেরই একচেটে। তোর বুদ্ধিমান ভগ্নিপতিটি অবশ্য লেখিকার আসল পরিচয়টা কারো কাছে ফাঁস করে বসেননি, কিন্তু নিজে তো জানেন তিনি বিষম অপমানের জ্বালায় জ্বলছেন। কেন জানিস? তিনি নাকি ওই গল্পের ভিলেন নায়কের মধ্যে নিজের ছায়া দেখতে পাচ্ছেন। যতই বোঝাচ্ছি গল্পটার নাম যখন আয়না, তখন ওর মুখোমুখি হলে তো নিজের ছায়া দেখা যাবেই, কিন্তু নিজেকে কেন তুমি? তা কে শোনে এসব সুযুক্তির কথা? বলছেন ওনার শালী নাকি ওনাকে অপমান করতেই এমন একখানা মর্মান্তিক চরিত্র সৃষ্টি করেছে। তখন হেসে বলতেই হলো, শালী তাহলে শালীর মতোই ব্যবহার করেছে। দেখ, তোদের অমলবাবুর সামনে গ্রাম্য ভাষা ব্যবহার করেছি বলে ছিছি করিস নে। বাংলা ভাষা মেয়েদের সম্পর্কে যে কত উদাসীন তা প্রতিপদেই টের পাবি। মানে লিখতে যখন বসছিস লক্ষ্য পড়বেই, শালার সম্পর্কে সম্বন্ধী বড় কুটুম্ব দু একটা কথা তবু আছে, কিন্তু শালী বড়জোর শালিকা। ছি, কোনো গুণবাচক শব্দ খোঁজ নেই, মেয়েদের জন্যে কিছুই নেই। অতএব বলতে হবে মহিলা কবি, মহিলা সাহিত্যিক, মহিলা ডাক্তার ইত্যাদি ইত্যাদি। দেখিস মিলিয়ে মিলিয়ে। কাজে কাজেই শালী ছাড়া উপায় কি? তা লোকটা বলে কি না, ঠিক বলেছ, যা সম্পর্ক তেমনি ব্যবহার করেছে তোমার বোন। এই কথাও বললাম, তোমার ছাই বা দেখছ কেন? তুমি কি অত নিষ্ঠুর? সে সান্ত্বনায় কিছু হচ্ছে না। হয় না, তেমন সান্ত্বনায় কিছু হয় না। সেটা অনেক সময় টের পেয়েছেন অনামিকা দেবী। তার এই দীর্ঘকালের লেখিকা জীবনে অনেকবার কাঠগড়ায় দাঁড়াতে হয়েছে তাকে। তিনি নাকি তার সব পরিচিত জনেদের মধ্য থেকে বেছে বেছে কাউকে কাউকে অপদস্থ করতে তার গল্পের নায়ক নায়িকা সৃষ্টি করেছেন। অবশ্য কাহিনীর মধ্যেকার মহৎ চরিত্রগুলি সম্পর্কে এই ধরনের দাবি কেউ করে না। হাস্যকর অথবা ক্ষুদ্রতা তুচ্ছতার মধ্যে নিমজ্জিত চরিত্রগুলিতেই নাকি অনামিকা দেবীর কুটিল প্রচেষ্টা দেখতে পায় পরিচিত জনেরা। তাই মুখ কালো করে বলে, এ তো আমাকে নিয়েই লেখা। বলে, তোমার মনের মধ্যে এইসব ছিল জানতাম না, তা এতটা অপদস্থ না করলেও পারতে। তারা নিজেরা ধরতে না পারলেও বন্ধু বান্ধবেরা নাকি চোখে আঙুল দিয়ে ধরিয়ে দেয়, এই দেখো তোমার অমুক দেবী এবার তোমাকে এক হাত নিয়েছেন। তা অমলবাবুর ক্ষেত্রেও নাকি ওই বন্ধুরাই জ্ঞানাঞ্জন শলাকার কাজ করেছিলেন। বন্ধুর শলাকার পর তো আর কোনো শলাকাই কাজ করে না। কাজেই শেষদির যুক্তি মাঠে মারা গেছে। আমায় নিয়ে লিখেছে ভেবে খাপ্পা হয়েছিলেন অমলবাবু। আবার এমন অনুরোধও বারবার আসে, আমায় নিয়ে লেখো।
না লিখলে ভাবে অবহেলা করল। কিন্তু আসলে যে সত্যিকারের কোনো একজনকে নিয়ে কোনো একটা সত্যিকার চরিত্র সৃষ্টি করা যায় না, এই সত্যটা কেউ ভেবেই দেখে না। হয়তো জানে না অথবা মানে না যে ওটার নিয়ম অনেকটা বৃষ্টির মতো। পৃথিবীর মাটি থেকে ওঠা জলটাই আবার জল হয়ে পৃথিবীতে এসে পড়ে বটে, তবু দুটোই এক নয়। সেই জলকে আগে বাষ্প হতে হয়, তারপর মেঘ হতে হয়, তবেই তার আবার বৃষ্টি হয়ে পড়ার লীলা। তেমনি নিয়মেই প্রায় বহু চরিত্রের আর বহু বৈচিত্র্যের সংস্পর্শে আসা অনুভূতির বাষ্পও মনের আকাশে জমা হয়ে ওঠে চিন্তা হয়ে, তারপর কোনো এক সময় চরিত্রে রূপায়িত হয়ে কলমে এসে নামে। কিন্তু এত কথা বোঝানো যায় কাকে? বুঝতে চায় কে? তার থেকে তো রাগ করা অনেক সোজা ভুল বুঝে অভিমান করা। যাকে নিয়ে লেখা হলো না সেও আহত, আর আয়নায় যে নিজেকে দেখতে পেল সেও আহত। অতএব তারা দূরে সরতে থাকে। অবশ্য এই সমস্যা কেবলমাত্র পরিচিত জনেদের নিয়ে। যারা দূরের তারা তো আবার ওই আয়নায় মুখ দেখতে পাওয়ার সূত্রেই কাছে এসে দাঁড়ায়, আনন্দের অভিব্যক্তি নিয়ে বলে, ইস কি করে লিখেছেন, মনে হচ্ছে ঠিক আমাদের কথা। অনামিকা দেবীও হাসেন, বলেন, আপনাদের কথা ছাড়া আর কোথায় কথা পাবো বলুন? আমি তো আপনাদেরই একজন। আকাশ পাতাল এক করে কথা খুঁজতে যাই এমন ক্ষমতা আমার নেই। আপনারাই যদি আমার ফসল, তো আপনারাই আমার সার, পাঠক পাঠিকারাই আমার নায়ক নায়িকা। কিন্তু অমলবাবুকে এসব কথা বোঝানো যায়নি। অমলবাবু তদবধি শেষ দিকে আসতেই দেয়নি এ বাড়িতে। আশ্চর্য, অভিমান মানুষকে কি নির্বোধ করে তোলে, অথচ মানুষ জাতটাই নির্বোধ। বকুলের কথা লেখবার দায়িত্ব নিয়ে বকুলকে ভাবতে ভাবতে বকুলের সঙ্গে কখন যেন একাত্ম হয়ে যান অনামিকা দেবী। ওই বানানো নামের খোলস খুলে পড়ে, আর সেদিন অনেক দিন আগে বকুল যে কথা ভেবেছিল সেই কথাই ভাবতে বসেন তিনি। সত্যি মানুষ কি নির্বোধ! শুধু দুটো মাত্র হাত দিয়ে শতদিক সামলাবার কি দুঃসহ প্রয়াস তার। শুধু দুটো মুঠোর মধ্যে সমস্ত পৃথিবীটাকে পুড়ে ফেলবার চেষ্টায় কি তার জীবনপণ! কত তার দুশ্চিন্তা, কত তার ষড়যন্ত্র! অথচ মুহূর্তে সে মুঠি আলগা করে ফেলে চলে যেতে হয় পৃথিবী ছেড়ে। হাত দুখানা সব কিছু সামলানোর দায়িত্ব থেকে কি সহজেই না মুক্তি পায়। অমলবাবু তার চাকরিতে অধিক উন্নতি করবার জন্য কি আপ্রাণ চেষ্টাই না করছিলেন। অমলবাবু তার স্ত্রীকে মুঠোর মধ্যে ভরে রাখতে কি দুঃসহ ক্লেশই না স্বীকার করেছেন। স্ত্রীর শুধু দৈহিক মঙ্গলই নয়, ঐহিক, পারত্রিক, নৈতিক, চারিত্রিক সর্ববিধ মঙ্গলের দায় নিয়ে ভদ্রলোক দিশেহারা হয়ে যেতেন। কিন্তু কত কম নোটিসে তাকে চলে যেতে হলো, কত অস্বস্তি বুকে নিয়ে। শেষদি বলেছিল, দেখ বকুল, স্বর্গ জায়গাটা যদি সত্যি কোথাও থাকে আর সেখান থেকে এই মর্তলোককে দেখতে পাওয়া যায়, তাহলে তো অবশ্যই আমায় দেখতে পাচ্ছে। বেচারা মরেও কি যন্ত্রণা পাচ্ছে তাই ভেবেই দুঃখিত হচ্ছি। বকুল বলতো, তোর মতো দজ্জাল বেপরা স্ত্রীকে মনে রাখতে তার দায় পড়েছে। শেষদি বলতো, দজ্জাল বেপরাদেরই তো মনে রাখে মানুষ। দেখিস না, স্বয়ং ভগবানও সাধু সজ্জনদের মনে না রেখে অহরহ জগাই মাধাইকে মনে রাখেন। মনে রাখেন কংস, জরাসন্ধ, হিরণ্যকশিপুদের। এই যে লোকটি আমায় চোখের আড়াল করত না, সেও তো আমি দজ্জাল আর বেপরা বলেই। শিষ্ট শান্ত সাধ্বী নারী হলে কবে আমায় ভুলে মেরে দিয়ে ভাঁড়ার ঘরের এক কোণে ফেলে রেখে দিত। তাই ভাবছি কি ছটফট করছেও যদি সত্যি দেখতে পায়। কিন্তু না, দেখতে পাওয়া যায় না। মানুষ বড় অসহায়। সর্বস্ব নামিয়ে রেখে সর্বহারা হয়ে চলে যেতে হয় তাকে। তারপর আর কিছু করার নেই। করার থাকলে আজ প্রবোধচন্দ্রের পৌত্রী, প্রবোধচন্দ্রের ভিটায় বসেই প্রেম করাটাকে মস্ত একটা বাহাদুরি মনে করে মহল্লাসে তার পিসির কাছে এসে বলতে পারে, পিসি,
তুমি বিশ্বাস করবে কিনা জানি না, আবার একটা নতুন শিকার জালে ফেলেছি। এই হতভাগা মেয়েটার সামনে কিছুতেই যেন গাম্ভীর্য বজায় রাখতে পারেন না অনামিকা দেবী। কেন? মেয়েটার প্রতি বিশেষ একটা স্নেহ আছে বলে? তাহলে তো স্নেহান্ধর দশা ঘটেছে বলতে হয়। কিন্তু তাই কি? না, ওর ওই লজ্জাহীনতার মধ্যে কোথায় যেন একটা অমলিন সততা আছে বলে, যে বস্তু ইহ সংসারে প্রায় দুর্লভ। তবুও তিনি গাম্ভীর্য বজায় রাখবার চেষ্টায় চোখ পাকিয়ে বলেন, নতুন শিকার জালে ফেলেছি মানে? ও আবার কি অসভ্য কথা। শম্পা কিন্তু কিছুমাত্র না দমে জোর গলায় বলে ওঠে, হতে পারে অসভ্য, কিন্তু জগতের কোন সত্যি কথাটি বা সভ্য পিসি? সত্য মাত্রই অসভ্য, মানে সংসারী লোকেরা যাকে অসভ্য বলে আর কি। তা সংসারে বাস করতে হলে সংসারী লোকের রীতিনীতির মাপকাঠিতে তো চলতে হবে। শম্পা চেয়ারে বসেছিল, এখন বেশ জোরে জোরে পা দোলাতে দোলাতে বলে, ও কথা আমার পরমারাধ্যা মাতৃদেবী বলতে পারেন, তোমার মুখে মানায় না। অনামিকা দেবীর চেষ্টাটা আরো জোরালো করতে বলেন, না মানাবার কি আছে? মা পিসি কি আলাদা? মা যা বলবে পিসিও তাই বলবে। শম্পা হঠাৎ তড়াক করে লাফিয়ে ওঠে, কোমরে 2 হাত দিয়ে বলে ওঠে, এ কথা তোমার সত্যি মনের কথা? এই সরাসরি আক্রমণে অনামিকা দেবী হেসে ফেলেন। মেয়েটার মাথায় একটা থাবড়া মেরে বলেন, এইখানটিতে আছে কেবল দুষ্ট বুদ্ধির পাহাড়, কিন্তু ওইসব শিকার টিকার কি ভালো কথা? ভালো মন্দ জানি না বাবা, ওই কথাটাই বেশ লাগসই মনে হলো তাই বললাম। একটা করে ধরি আর মেরে ছেড়ে দিই যখন, তখন শিকার ছাড়া আর কি? আমি তোর গুরুজন কিনা? 1000 বার। তবে আমার সামনে সব বেহায়া কথা বলতে তোর লজ্জা করে না? বলে অনামিকা দেবীও হঠাৎ অন্যমনস্কভাবে ওরই মতো পা দোলাতে থাকেন। শম্পা সেই দিকে একবার কটাক্ষপাত করে বলে, দেখো পিসি, লজ্জা ফজ্জা বলে আমার কিছু নেই। এ কথা আমি বাবাকেও বলতে পারি, কিন্তু বলতে প্রবৃত্তি হয় না। কথাটার মানেই বুঝবে না। তুমি সাহিত্যিক, মনস্তত্ত্বটত্ত্ব বোঝো, তাই তোমাকে বলি। কই, বড় মেজো সেজো পিসিকে তো বলতে যাই না। তাদের পাচ্ছিস কোথায়? আহা, ইচ্ছে করলে তো পেতে পারি। একজন তো এই কলকাতা শহরেই বাস করছেন, আর 2 জন আশেপাশে। কথা তো তা নয়, আশা করি যে তুমি অন্তত বুঝবে আমায়। অনামিকা দেবী ওর মুখের দিকে তাকিয়ে দেখেন, ভাবেন ও আমার উপর এই বিশ্বাস রাখে আমি ওকে বুঝব। যদিও এই সংসারে ওটাই হচ্ছে সবচেয়ে শক্ত কাজ। কে কাকে বোঝে, কে কাকে বুঝতে চায়। আমি ওকে বুঝতে চেষ্টা করি, ও সেটা বুঝতে পারে, তাই ও আমার কাছেই মনের কথা বলতে আসে। কিন্তু নিত্য নতুন এই প্রেমিকই বা ও জোটায় কোত্থেকে, সেই প্রশ্নই করেন অনামিকা দেবী। শম্পা একগাল হেসে বলে, ও ঠিক জুটে যায়। একসঙ্গে 2-3টে সেই ভিড় করে কত সময়। আর এখন তো আমার ভ্যাকেন্সি চলছিল। তোমরা সে যে বলো না, রতনে রতন চিনে, সেরকম আর কি। অনামিকা দেবী হেসে ফেলে বলেন, তা নতুন রতনটি বোধহয় কারখানার কুলিচুলি হবে। শম্পা ভুরু কুঁচকে বলেন, হঠাৎ এ সন্দেহ করলে যে? শুনেছ বুঝি কিছু? শুনতে যাব কোথায়, অনুমান করছি। পছন্দের ক্রমোন্নতি দেখছি কি না। শম্পা আরও একগাল হেসে বলে, তোমার অনুমান সত্য হবেই তো, লেখিকা যে। সত্যি কারখানাতে কাজ করে। এন্টালিতে একটা লোহার যন্ত্রপাতির কারখানা আছে, তারই অ্যাসিস্ট্যান্ট ফোরম্যান। বেশ একখানা কংক্রিট চেহারা, দিব্যি একটা বন্য বর্বর ভাব আছে। বন্য বর্বর ভাব আছে? বাহ, অবাক হচ্ছ কেন, থাকে না কারো কারো? অনামিকা দেবী হতাশ গলায় বলেন, থাকতে পারে, কিন্তু কিন্তুর কিছু নেই পিসি। পুরুষ মানুষের পক্ষে ওটাই তো সৌন্দর্য। দেখলে মনে হয় রেগে গেলে 2 ঘা মেরেও দিতে পারবে। নিদেন পক্ষে বাসন ভাঙবে, বিছানা ছিঁড়বে, বইপত্তরকে ফুটবল করে শ্যুট করবে, হয়তো আমাকেও। চমৎকার, শুনে মোহিত হয়ে যাচ্ছি। এ নিধিটিকে পেলে কোথায়? সে এক নাটক, বুঝলে পিসি। শম্পা চেয়ারের মধ্যে নড়ে চড়ে বসে। তাহলে শোনো বলি, বেগবাগানের ওই মোড়টায় বাস চেঞ্জ করতে নেমেছি,
দেখি ওটাও কাছাকাছি এসে দাঁড়ালো। কালি ঝুলি মাখা নীল প্যান্ট আর খাকি শার্ট পরা, মাথার চুল স্রেফ কদম ছাট, মুখটা নিগ্রো প্যাটার্নের, বেটে খাটো মুগুর মুগুর গড়ন, রংটা ছাতার কাপড়ের কাছাকাছি। ভারী ইন্টারেস্টিং লাগলো। অনিমেষ নয়নে তাকিয়ে থাকলাম যতক্ষণ না বাস এলো। আর দেখি না, আমার ওই তাকানো দেখে সে পাজিটাও ড্যাব ড্যাব করে তাকাতে শুরু করেছে। ওমা, তারপর কিনা একই বাসে উঠল। বোঝো ফন্দি। উঠে একেবারে কাছে দাঁড়িয়ে বলে, অমনভাবে তাকাচ্ছিলেন যে, চিড়িয়াখানার জন্তু দেখছিলেন নাকি? শুনে মনটা যেন আহ্লাদে লাফিয়ে উঠল। গলার আওয়াজ কি যেন সত্যি চিড়িয়াখানার বন্দি বাঘের হুঙ্কার। ওই একটি কথা শুনেই মনে হলো এমন একখানা প্রাণীকে লটকে সুখ আছে। ব্যাস, চেষ্টায় লেগে গেলাম। অনামিকা দেবী ওর মুখের দিকে তাকান। ছলা কলার মুখ নয়, নির্ভেজাল মুখ, অথচ অবলীলায় কি না বলে চলেছে। এই যাবৎকাল ওর চুলগুলো খাটো করেই ছাঁটা ছিল, কিন্তু সম্প্রতি সেই চুল দিয়েই কোন অলৌকিক উপায়ে কে জানে মাথার মাঝখানে চূড়ো করে খোঁপা বেঁধেছে, আর সেই খোঁপাটার জন্য ওর চেহারাটা একদম বদলে গেছে। ওকে যেন একটা অহংকারী মেয়ের মতো দেখতে লাগছে। অনামিকা দেবীর হঠাৎ তার মায়ের মুখটা মনে পড়ে গেল। অনেক চুল ছিল মার, আর গরমের দুপুরে যখন চূড়ো করে মাথার উপর বেঁধে রাখতেন অনেকটা এইরকম দেখাতো, অহংকারী। শম্পার মুখে অনামিকা দেবীর মায়ের মুখের আদল আছে, অথচ শম্পার বাবার মুখে তার ছায়া মাত্র নেই। আর শম্পার মা তো সম্পূর্ণ আলাদা এক পরিবারের মেয়ে। প্রকৃতির এ এক আশ্চর্য রহস্য। সে যে কত রহস্যের সিন্দুক আগলে বসে নিঃশব্দে আপন কাজ চালিয়ে যায়। হঠাৎ আবার মায়ের মুখের আদল দেখে কি নতুন করে ভালো লাগলো অনামিকা দেবীর? আর ওকে এই অহেতুক প্রশ্রয় দেবার ওটাও কি একটা কারণ? মায়ের মতো মুখ। মাকে ভাবলেই মার জন্যে ভয়ানক একটা কষ্ট হয় অনামিকা দেবীর। এখনো হলো। মনে পড়ল বহির্জগতের জন্যে কি আকুতি ছিল মার, কি আকুলতা ছিল একটু আলোর জগতের টিকিটের জন্যে। অথচ এরা। সিগারেটের সেই প্রসিদ্ধ বিজ্ঞাপনটার কথা মনে পড়ল অনামিকা দেবীর। আপনি জানেন না আপনি কি হারাইতেছেন। এরা জানে না এরা কি পাইতেছে। এদের হাতে যথেচ্ছ বিহারের ছাড়পত্র, এদের হাতে সব দরজার চাবি, সব জগতের টিকিট। এরা ভাবতেও পারে না সুবর্ণলতা কত শক্ত দেওয়ালের মধ্যে আটক থেকেছে, আর বকুলকে কত দেওয়াল ভাঙতে হয়েছে, কত ধৈর্যের পরীক্ষা দিয়ে। এদের কোনোদিন সে পরীক্ষা দিতে হয়নি। মহাকাল এগিয়ে চলেছে আপন নিয়মে। সমস্ত প্রতিকূল চিত্র সে প্রবাহে ভাসতে ভাসতে আপনি অনুকূল হয়ে যাচ্ছে। বকুলের যে বড়দা তার ছোট বোনকে একবার পাড়ায় ছেলের মুখোমুখি দাঁড়াতে দেখলে সৃষ্টি রসাতলে যাচ্ছে ভেবে রাগে দিশেহারা হতেন, সেই দাদার ছেলে 18 বছরের মেয়েকে তার বয়ফ্রেন্ডদের সঙ্গে পিকনিক করতে ছেড়ে দেয় দীঘায়, পুরীতে, রাঁচিতে, কোলাঘাটে, নেতারহাটে। সেই মেয়েটা অনামিকা দেবীর সম্পর্কে নাতনি হল না? তারই তো উচিত ছিল অনামিকা দেবীর কাছে এসে হেসে হেসে তার বয়ফ্রেন্ডদের গল্প করা। কিন্তু সে তা করে না। সে মেয়েটা এদিকও মাড়ায় না। তার মাতৃদেবী আপন পরিমণ্ডলে আত্মস্থ, তুচ্ছ লেখিকা টেখিকাকে সে ধর্তব্যের মধ্যে আনে না। তার পিতৃকুলের দিক দিগন্তে সকলেই পদস্থ ব্যক্তি, সরকারের উচ্চ আসনে প্রতিষ্ঠিত। সেই সমাজটাকেই সে ভালো বোঝে, সেই সমাজের উপযুক্ত করে মানুষ করে তুলছে সে মেয়েকে। মেয়েকে নাচিয়ে মেয়ে করে তুলতে অনেক কাঠখড় পুড়োচ্ছে। সাহিত্য টাহিত্য ওদের কাছে একটা অবান্তর বস্তু। সেই মেয়েটা, যার ভালো নাম নাকি সত্যভামা আর ডাকনাম কৃষ্ণা, মহাভারতের নামগুলি তো এই যুগে লেটেস্ট ফ্যাশন, আর চট করে বোঝাও যায় না বাঙালি কি অবাঙালি। সেই যখন গায়ে টান টান শালর কামিজ চাপিয়ে আর পুরু করে পেন্ট করা লালচে লালচে মুখে মোম পালিশ লাগিয়ে হি হি করতে করতে তার একপাল বয়ফ্রেন্ডের সঙ্গে বেড়াতে বেরিয়ে যায়, তখন সে দৃশ্য চোখে পড়লে অনামিকা দেবীর অজ্ঞাতসারেই তার বরদার মুখটা মনে পড়ে যায়। সেই বাড়ি, সদর দরজাও একই আছে, যে দরজার সামনে
ভীম মনোভাব নিয়ে পাহারা দিতেন বরদা, আর বকুল পাশের বাড়ি থেকে বেরিয়ে ফিরলেই চাপা গর্জনে প্রশ্ন করতেন, কোথায় গিয়েছিলি? পাশের ওই বাড়িটা ছাড়া যে বকুলের যাবার আর কোনো জায়গা ছিল না, সে কথা জানা সত্ত্বেও বকুলের বরদা ওই বৃথা প্রশ্নটাই করতেন। সত্যভামার মা, অলকাদের সেই বরদার অনেক যত্নে খুঁজে আনা বৌমাটি কি ওই সেকেলে শ্বশুরটিকে উচিত জবাব দেবার জন্যেই ছোট্ট থেকে মেয়েরকে হাতিয়ার বানিয়েছেন? এখন অবশ্য বরদা মরে বেঁচেছেন, কিন্তু ওই সযত্নে শান দেওয়া হাতিয়ারটি আবার তার নিজের মা বাপের জন্যেই আরও শানিত হচ্ছে কিনা কে জানে। সংসারের নিয়মিত তাই। সত্যভামা আর শম্পার বয়সের পার্থক্য সামান্যই, এক বাড়িতেই বাস, তবু ওদের মধ্যে ভাব নেই। শম্পা সত্যভামাকে কৃপার দৃষ্টিতে দেখে, সত্যভামাও শম্পাকে কৃপার দৃষ্টিতে দেখে। শম্পার একমাত্র প্রিয় বান্ধবী পিসি, তাই শম্পা অবলীলায় বলে বসতে পারে, চেষ্টায় লেগে গেলাম। অনামিকার কড়া গলাকে অবশ্য শম্পা গ্রাহ্য করে না, তবু অনামিকা কড়া গলায় বলে ওঠেন, চেষ্টায় লেগে গেলাম মানে? এই সেরেছে, তোমায় আবার মানে বোঝাবো কি? কি না জানো তুমি, আর কি না লেখো? চেষ্টায় লেগে গেলাম মানে? কটমট করে তাকিয়ে বললাম, সাহস থাকে তো একসঙ্গে নেমে পড়ুন, জবাব দিচ্ছি। ব্যাস, যেই আমি নেমে পড়লাম অমনি সেও দুম করে নেমে পড়ল। নেমে পড়ল? পড়বে না? শম্পা একটু বিজয় গৌরবের হাসি হেসে বলে, অলরেডি তো জালে পা আটকে গেছে ততক্ষণে। রাস্তায় নেমে আমি প্রথম বললাম, আপনার কথার জবাব হচ্ছে, চিড়িয়াখানার জীবকে খোলা রাস্তায় ছাড়া দেখলে তাকাবেই মানুষ, কিন্তু আপনি ড্যাবডেবি তাকাচ্ছিলেন কি করতে শুনি? পাজিটা বলল কি না, আপনাদের মতো উদ্ভট সাজ করা হাস্যকর জীবদের দেখলেও তাকাবেই মানুষ। তারপর এরকম কথাবার্তা হলো। আমি বললাম, জানেন এতে আমি অপমানিত বোধ করছি। ও বলল, তার মানে আপনাদের গায়ের চামড়া আঙুরের খোসার মতো, সত্যি কথা শুনলেই ফোসকা পড়ে। জানেন, আপনার এই স্পর্ধাজনক উক্তি যদি রাস্তার লোককে ডেকে বলে দিই, তো যে যেখানে আছে একযোগে আপনার উপর ঝাঁপিয়ে পড়ে গায়ের ছাল ছাড়িয়ে নেবে। তা জানি, আর সেখানেই তো আপনাদের বুকের বল। জানেন, দোষ যে পক্ষই করুক, কাঠগড়ায় দাঁড়াতে হবে এই পুরুষ জাতটাকেই। করা হয়তো কুলিগিরি, এত লম্বা লম্বা কথা শেখা হলো কোত্থেকে? আপনাদের মতো মেয়েদের দেখে। এত দেখলেন কোথায়? চোখ থাকলেই দেখা যায়, কেউ তার হারেমে বাস করে না। তারপর সে অনেক কথা, মোট কথা শেষ অবধি ভাব হয়ে গেল। একসঙ্গে চা খেলাম, আর সেই অবধি। শম্পা একটু হেসে চুপ করে। তার সঙ্গে এখন তাহলে ঘুরে বেড়াচ্ছিস? ঘুরে ঠিক নয়, সময় কোথায় তার? কারখানার কাজ, ওভারটাইম খাটে, ওই মাঝে মাঝে ঘুরি। কালি ঝুলি মাখা জামা পরিয়ে হয়তো কোনো পার্কটাকে এসে বসে পড়ে। খুব ভালো লাগে না? বিশেষ করে চেহারার যা বর্ণনা শুনলাম। শম্পা এবার গম্ভীর হয়, বলে, চেহারায় কি এসে যায় পিসি? মানুষটা কেমন সেটাই দেখবার বিষয়। এদেশে একসময় পুরুষের আদর্শ চেহারা ছিল কার্তিক ঠাকুর, আর তার সাজসজ্জার আদর্শ ছিল লম্বা কোঁচা ফুলবাবুটি। এখন বরদাস্ত করতে পারো সে চেহারা? মনের সঙ্গে সঙ্গে চোখের পছন্দ বদলাবে বই কি। অনামিকা দেবী হেসে ফেলে বলেন, তা এখন তো এই বন্য বন্য বর্বর বর্বর এসে ঠেকেছে, এরপর পুরো অরণ্যের প্রাণী। শম্পা উদাস গলায় বলে, সেটা অসম্ভব নয়, মানুষ জাতটা দিন দিন যেরকম ভেজাল হয়ে যাচ্ছে। টেলিফোনটা বেজে উঠল, সঙ্গে সঙ্গে লাফিয়ে উঠল শম্পা, নির্ঘাচ্ছে। রিসিভারের মুখটা হাত দিয়ে ঢেকে অনামিকা চাপা গলায় বলেন, তোকে না বলেছিলাম তোর এই বন্ধুদের আমার ফোন নাম্বার দিবি না? বলেছিলে, মানছি সে কথা, কিন্তু না দিলে ওদের কি গতি হবে সেটা বলো তো। কিন্তু ফোন ধরেই হতাশ হয়ে পড়ে শম্পা। সে নয়। অনামিকা দেবী ততক্ষণে কথা শুরু করে দিয়েছেন, দেখা করতে চান? কারণটা বলুন। লেখা না সভা, দুটোতেই কিন্তু আপাতত অপারগ। কি বললেন? আমাকে সংবর্ধনা দিতে চান? কি সর্বনাশ! কেন? হঠাৎ কি অপরাধ করে বসলুম? পাগল হয়েছেন? না না না, ওসব ছেলে মানুষই ছাড়ুন। দেশ চায়,
কেন? আমার তো এখনো ৮০ বছর বয়স হয়নি। ৮০-র আগে ওসব করতে নেই। তবু দেখা করতে আসবেন? দেখুন, আমার বাড়ি আসবেন না এটা বলা শক্ত, কিন্তু এসে কি করবেন? ওসব সং সাজাটা যা আমার দ্বারা হবে না। তা হোক, তবু আসবেন? ঠিক আছে, আসুন, তবে কার্ড ফার্ড চেপে বসলে কিন্তু তার দায়িত্ব আপনাদের। কি বললেন? নাকতলা শিল্পী সংস্থা? আচ্ছা, ধন্যবাদ। নামিয়ে রাখলেন। ক্লান্ত ক্লান্ত দেখালো তাকে। এই আবার চলবে খানিক ধস্তাধস্তি। নিতান্ত অভদ্র না হওয়া পর্যন্ত ওদের হাত এড়ানো যাবে না। কারণ এই সংবর্ধনার অন্তরালে অভিসন্ধি নামক যে জন্তুটি অবস্থান করছে, সে তার মুখের গ্রাসটি কি সহজে ছাড়তে রাজি হবে? দেশ অনামিকা দেবীকে সংবর্ধনায় ভূষিত করতে চায় বলেই নাকতলা শিল্পী সংস্থা দেশবাসীর মুখপাত্র হয়ে সেই গুরুদায়িত্ব মাথায় তুলে নিতে চাইছে। এমন কথা বিশ্বাস করার মতো ছেলে মানুষ অবশ্যই আর নেই অনামিকা দেবী। তবু যেটুকু দেখতে পাওয়া যাচ্ছে সেটুকু বিশ্বাস করবার ভানই ভালো। সব সত্য উদ্ঘাটিত না করাই বুদ্ধির কাজ। শম্পার নিয়মের সংসারে বাস করা চলে না। শম্পা বললে, কি গো পিসি, তোমায় সম্বর্ধনা দিতে চায়? সেরকম বাসনাই তো জানাচ্ছে। হ্যাঁ, মনে হয় মরবার আগেই শ্রাদ্ধের মন্ত্র পাঠ করে শেষকৃত্য করে দিচ্ছে। অথচ বেড়েই চলেছে ব্যাপারটা। রোজই তো শুনি এর সম্বর্ধনা তার সম্বর্ধনা। বাড়বেই তো। দেশকে যে ফাংশনের নেশায় পেয়েছে, এ নেশা কাটাতে পারে এমন আর কোনো নতুন নেশা না আসা পর্যন্ত চলবে, উত্তরোত্তর বাড়বে। মুখে বলবেন ওইটুকু, মনে মনে বলবেন, শুধু তো নেশাই নয়, ওই ফাংশনের পেছনে যে অনেক মধু থাকে, নেশাটা সেই মধুরই। দেশের লোকের কাছ থেকে চাঁদা আদায় করা, সরকারের ঘর থেকে অ্যাড বার করা, নিদেন পক্ষে নিজেকে পাদপ্রদীপের সামনে তুলে ধরা, সব কিছুর মাধ্যমেই তো ওই ফাংশন, যখন যে উপলক্ষটা পাওয়া যায়। আশ্চর্য, আগে কি মূল্যবানই মনে হতো এইসব জিনিসগুলো। প্রথম প্রথম যখন 13-2 রাজেন্দ্রলাল স্ট্রিটের চৌকাট পার হয়ে বাইরের পৃথিবীর আসরে গিয়ে বসেছেন অনামিকা দেবী, তখন ওই অভিসন্ধি নামের লুকোনো জন্তুটার গোঁফের ডগাটি দেখে চিনে ফেলবার মতো তীক্ষ্ণ দৃষ্টি লাভ হয়নি। তখন সব কিছুই কি ভালো ভালো লাগতো। ভালো ভালো কথাগুলো যে কেবলমাত্র কথা, এ কথা বুঝতে বেশ কিছুদিন লেগেছে তার। তাই বলে কি খাঁটি মানুষ অনামিকা দেবী দেখেননি? ছি ছি, এই কথা বললে পাপ হবে। উদার দেবপম চরিত্র সেই মানুষটিকে কি আজও প্রতিদিন প্রণতি জানান না অনামিকা দেবী? যে মানুষটি বকুল নামের মেয়েটাকে হাত ধরে খোলা আকাশের নিচে ডেকে এনেছিলেন, যে মানুষটির স্নেহ অনামিকার একটি পরম সঞ্চয়, সেই খোলা গলার উদাত্ত স্বর এখনো কানে বাজে। বাবা আপত্তি করবেন? রাগ করবেন? করেন তো 4টি ভাত বেশি করে খাবেন। তুমি আমার সঙ্গে চলো দেখি, দেখি তোমায় কে কি বলে। কি আশ্চর্য, অন্যায় কাজ নয়, অন্যের অনিষ্টকর কাজ নয়, কবিকে দেখতে যাবে, এতে এত ভয়? কত লোক যাচ্ছে, সমস্ত পৃথিবীর মানুষ আসছে, অথচ দেশের মধ্যে থেকে দেখবে না? দেবদর্শনে যায় না লোকে, তীর্থস্থানে যায় না, মনে করো তাই যাচ্ছ। আরে তাই তো, বোলপুর শান্তিনিকেতন আজ ভারতবর্ষের একটি তীর্থ। তাছাড়া তুমি এখন লেখিকা টেখিকা হচ্ছ, তোমাদের কাছে তো বটেই। ভরাট উদার সেই গলার স্বর যেন ভয়ের খোলসগুলো খুলে খুলে দিয়েছে। তবুও কি কম বাধা ঠেলতে হয়েছিল? প্রবোধচন্দ্রের 4 দেয়ালের মধ্যে থেকে বেরিয়ে প্রবোধচন্দ্রের বয়স্থা কুমারী মেয়ে এক নিতান্ত দূর আত্মীয় পুরুষের সঙ্গে একা বেড়াতে গিয়ে দুরাত বাড়ির বাইরে কাটিয়ে আসবে, এর থেকে অনিয়ম পৃথিবীতে আর আছে কিনা সেটা তো প্রবোধচন্দ্রের জানা ছিল না। জানতে অনেক পরিশ্রম করতে হয়েছিল তাকে, অনেক বাধার সৃষ্টি করতে হয়েছিল। তবু বেরিয়ে পড়তে পেরেছিল প্রবোধচন্দ্রের বয়স্থা কুমারী মেয়ে। একবার স্ত্রীর তীর্থযাত্রা রোধ করতে যে কৌশল গ্রহণ করেছিলেন, সে কৌশল করতে সাহস হয়নি প্রবোধচন্দ্রের। হ্যাঁ, বকুলের মা সুবর্ণলতা একদা সঙ্গিনী জোগাড় করে কেদারবদ্রীর পথে পা বাড়িয়েছিলেন।
প্রবোধচন্দ্র সেই বাড়ানো পাকে ঘরে ফিরিয়ে এনেছিলেন কেবলমাত্র সামান্য একটু কৌশলের জোরে। কিন্তু সে কৌশল এখন আর প্রয়োগ করা চলে না। এখন আর সাহস হয় না একসঙ্গে অনেক বেশি মাত্রায় জোলাপ খেয়ে নাড়ি ছাড়িয়ে ফেলতে। এখন ভয় হয় সেই চলে যাওয়া নাড়ি যদি আর ফিরে না আসে। অতএব শেষ পর্যন্ত এই সংসারে সেই ভয়ঙ্কর অনিয়মটা ঘটেছিল। তখনও বকুলের বড়দাদার ছেলে স্কুলের গণ্ডি পার হয়নি, আর বাকি সবই তো কুচো কাচার দল। তখন এ বাড়িতে আসামি শুধু বকুল নামের মেয়েটা। বড়দা তাই বাবাকে প্রশ্ন করেছিল, বাড়িতে তাহলে এইসব স্বেচ্ছাচার চলবে? প্রবোধচন্দ্র কোঁচার খুঁটে চোখ মুছে বলেছিলেন, আমি কে? আমি তো এখন মনীষীর বার হয়ে গেছি, তোমরা বড় হয়েছ। আমরা আমাদের নিজেদের ঘর শাসন করতে পারি, আপনার ধিঙ্গি মেয়েকে শাসন করতে যাব কিসের জোরে? তাই আবার তিনি লেখিকা হয়েছেন, পৃষ্ঠবল বেড়েছে। তবু এসেছিল শাসন করতে, বড়দা নয়, যে মেজদা সাঁতে পাচে থাকে না সে। বলেছিল, বাবার উঁচু মাথাটা এইভাবে হেঁট না করলে হতো না। বকুল ওর মেজদার মুখোমুখি দাঁড়িয়ে বলেছিল, বাবার এতে মাথা হেঁট হবে এ কথা আমি মনে করি না মেজদা, অনেকেই তো এমন যায়। ও, মনে করো না? অনেকেই এমন যায়, চমৎকার, তাহলে আর বলার কি আছে। কিন্তু সুবিধের খাতিরে এটাও বোধহয় ভুলে যাচ্ছ সকলের বাড়ি সমান নয়। এই বাড়ির রীতিনীতিতে। বকুলের মুখে একটু হাসি ফুটে উঠেছিল। বকুল সেই হাসিটা সমেতি বলেছিল, সুবিধের খাতিরে অনেকেই তো অনেক কিছুই ভুলে যায় মেজদা। একদা এই বাড়িতে গৌরীদানের রীতিও ছিল। এখন কুমারী মেয়ের বয়স 25-এ গিয়ে ঠেকলেও অনিয়ম মনে হচ্ছে না। এটাই কি মনে থাকছে সবসময়? তার মানে বকুল তার এই 25 বছরের কুমারিত্বের কথা তুলে দাদাকে খোঁটা দিয়েছিল। তার মানে এটা যে বকুলের জেদে ঘটেনি সেটাই বোঝালো বকুল। ও তাই? মেজদা একটা তীক্ষ্ণ দৃষ্টি নিক্ষেপ করে বলেছিল, যথাসময় বিয়ে দেওয়া হয়নি বলে যথেচ্ছাচারের ছাড়পত্র পেয়ে গেছ সেটা খেয়াল হয়নি। তবে বিয়ের চেষ্টাটা বাবা থাকতে আমাদের করার কথা নয়। বাবা না থাকলে অবশ্যই। এবার বকুল জোরে হেসে উঠেছিল, বলেছিল, দোহাই মেজদা, তোমরা আমার বিয়ে দাওনি বলে খেপে উঠে যথেচ্ছাচার করতে চাইছি এতটা ভেবো না লক্ষ্মীটি। ওই বিয়ে না হওয়াটা আমার পক্ষে পরম আশীর্বাদ। সনৎ কাকা আগ্রহ করে বললেন, তাই সাহস। জীবনের এই স্বপ্ন যে কখনো সফল হবে তা কোনোদিন ভাবিনি। যদি তোমাদের বাড়ির একটা মেয়ের জীবনে এমন অঘটন ঘটে। তা শেষ পর্যন্ত ঘটেছিল সেই অঘটন। সনৎ কাকার সঙ্গে বোলপুরের পথে পা বাড়িয়েছিল বকুল। জীবনের প্রথম বিস্ময়, সে কি আশ্চর্য স্বাদ, সে কি অভাবিত রোমাঞ্চ। আকাশে কত আলো আছে, বাতাসে কত গান আছে, জগতে কত আনন্দ আছে, সে কথা আগে কবে জেনেছিল বকুল? কিন্তু বকুল কি সেই জ্যোতির্ময় পুরুষের কাছাকাছি পৌঁছেছিল? তার পায়ে হাত রেখে প্রণাম করেছিল? তাকে বলতে পেরেছিল, আমার জীবন ধন্য হল? পাগল। বকুল অনেকের ভিড়ে অনেক পেছনে বসেছিল, শুধু অন্যকে বলা কথা শুনেছিল, অথবা কথাও শোনেনি। বকুল শুধু এক রূপময়, শব্দময়, আলোকময় জগতের দরজায় দাঁড়িয়েছিল সমস্ত চেতনা লুপ্ত করে। পৌষ মেলা দেখতে মেলার মাঠে নিয়ে গিয়েছিল সনৎ কাকা। বাধ্য হয়ে ওর সঙ্গে সঙ্গে যেতে হয়েছিল বকুলকে। কিন্তু বকুলের মনে হয়েছিল, কি অর্থহীন এই ঘোরা, কি লাভ ওই মাটির কুঁজো, কাঠের বারকোশ, রঙিন কুলো, মেটে পাথরের বাসন, লোহার কড়া, চাটু আর নাগরদোলা দেখায়। অবশ্য শুধু ওই নয়, মেলায় আরও অনেক আকর্ষণ ছিল। লোকেরা তো ওই মেলার মাঠেই পড়ে থাকছিল, এবং তাদের মুখ দেখে আদৌ মনে হচ্ছিল না কোনো অর্থহীন কাজ করছে। শুধু বকুলেরই মনে হচ্ছিল, অনন্তকাল সেই দেব মন্দিরের দরজায় বসে থাকলেই বা ক্ষতি কি? জীবনে কি আর কখনো এই সৌভাগ্য হবে? হয়নি। কতগুলো দিন কেটে গিয়েছিল। তারপর তো দেবতা বিদায় নিয়েছিলেন। সনৎ কাকা এসে বলেছিলেন, যাই ভাগ্যিস সেদিন বাপের রাগের ভয়ে আটকে বসে থাকুনি। তাই না?
কিন্তু বকুলদের সংসারে বকুলের সনৎ কাকার পরিচয় কি? মাসিক পত্রিকার সম্পাদক, প্রেসের মালিক, পুস্তক প্রকাশক। আসলে তো এগুলোই পরিচয়ের সূত্র। তবু আরও একটা টিকিট ছিল, যার জোরে সনৎ কাকার এ বাড়িতে প্রবেশাধিকার। প্রবোধচন্দ্রের খুব দূর সম্পর্কের মামাতো ভাই উনি। নইলে শুধু কাগজের সম্পাদক অথবা পুস্তক প্রকাশক হলে কে ডিঙোতে দিত এই চৌকাঠ? আর কে গলাধকরণ করত সে কথা? মেয়েটি যে আপনার রত্নপ্রবোধটা, একে আপনি বাড়ি বসিয়ে রেখেছেন, কলেজে টলেজে পাঠালে। কিন্তু শুধুই কি সম্পর্ক, চরিত্র নয়? যার জোরে জোর গলায় বলতে পারে মানুষ, আমার সঙ্গে যাবে, তবে আবার এত চিন্তা কি? গল্পকথন বাই কল্লোল চ্যানেলে আপনারা শুনছেন আশাপূর্ণা দেবীর লেখা বকুল কথা। আজ ৬ষ্ঠ পর্ব। আমরা নিয়মিত গল্প পাঠ করে শোনাচ্ছি। আপনারা যারা প্রথমবার মতো শুনছেন, কাইন্ডলি সাবস্ক্রাইব করে নেবেন। গল্প পাঠ ভালো লাগলে বন্ধুদের সঙ্গে শেয়ার করবেন। নিজে ভালো থাকবেন, আশেপাশের লোকজনকে ভালো রাখবেন। টাটা।